আসসালামু আলাইকুম বিজ্ঞানবাসী, সবাইকে বিজ্ঞান শালায় স্বাগতম। এই মুহূর্তে যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এ আছো, অর্থাৎ এসএসসি 26 এবং এসএসসি 27, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমরা এসএসসির যে উচ্চতর গণিত বইটা আছে, অর্থাৎ ক্লাস 9 এবং ক্লাস 10 এর উচ্চতর গণিত বইটা আছে, এটার দ্বিতীয় অধ্যায়ের এক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা নাম হলো আমাদের আংশিক ভগ্নাংশ। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের এই আংশিক ভগ্নাংশতে অনেক বেশি প্রবলেম থাকে। কারণ অনেকে হয়তো প্রবলেম করতে পারলো, দেখা যাচ্ছে সব সময়কে ঠিক মতো করতে পারে না, বা প্রবলেমটা কোনটা কোনটা হবে, মানে কিভাবে আংশিক ভগ্নাংশের ভাগটা করবে, এই ভাগগুলো করতে পারবে না। তোমাদের এই সব ধরনের কনফিউশন নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা হবে। এবং আমাদের এই ভিডিওটা কয়েকটা পর্বে হবে। তোমরা যারা এই ভিডিওটার একদম সম্পূর্ণ সিরিজটা শেষ করবা, আমি কথা দিচ্ছি, তা আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে কোনো অঙ্ক আসুক, সেটা আমাদের স্কুলে হোক অথবা আমাদের বোর্ড পরীক্ষায় হোক, সব জায়গাতে একদম কনফার্ম 10 নাম্বার তোমরা এখান থেকে কারেক্টই করতে পারবা। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা কি বলছি, আমরা করবো হচ্ছে আংশিক ভগ্নাংশ। তাহলে যেহেতু আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে কথা বলবো, তাহলে আগে আমাদের কি জানতে হবে? আগে আমাদের জানতে হবে ভগ্নাংশ কাকে বলে। ওকে, তোমরা ছোটবেলাতে একদম ক্লাস মেবি 6, সরি, মেবি 3 অথবা 4, এই সময়টাতে মনে হয় ভগ্নাংশের একটা কনসেপ্ট জানছো, যে ভগ্নাংশ কাকে বলে, কোনো কিছুর অংশকে ভগ্নাংশ বলে। আমি যেহেতু এই ক্লাসটা একদম বেসিক লেভেল থেকে, অর্থাৎ তুমি যদি পূর্বের ক্লাসে কোনো কিছু নাও শিখে আসো, জাস্ট যোগ বিয়োগ পারলেই হবে। যোগ বিয়োগ পারো, তোমরা এই ক্লাসটা করলে একদম সম্পূর্ণভাবে তোমরা আংশিক ভগ্নাংশের কনসেপ্টগুলো ক্লিয়ারলি করতে পারবা। যার কারণে আমি এই ক্লাসটা একদম বেসিক থেকে শুরু করব। ওকে, সো ভগ্নাংশ কি বলছিলাম, ভগ্নাংশ কাকে বলে। ওকে, আমরা জানি কোনো একটা কিছুর অংশকে ভগ্নাংশ বলে। আমরা একটা উদাহরণ নেই। উদাহরণটা হইতে পারে, ধরো এইখানে আমাদের একটা কাঠি আছে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা একটা কাঠি নিলাম, এই কাঠিটা হইলো, আমরা ধরে নিলাম এই কাঠিটা 9 মিটার। ওকে, এখন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা অংশ। এটা কিন্তু আমাদের একটা লাঠি। ওকে, এক অংশ। তাহলে এটাকে আমরা কি কি বলবো? একটা হইছে অংশ। অর্থাৎ এটা সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশকে আমরা সবসময় কি বলি? এক অংশ। ওকে, এই লাঠিটাকে এখন আমরা কি করব? ভগ্নাংশে ভাগ করবো, মানে এটাকে আমরা ভাগ করে ফেলবো। আমরা বলছিলাম কি, কোনো কিছুর অংশকে ভগ্নাংশ বলে। ওকে, তাহলে আমরা ভাগ করি। একটা, দুইটা, আমরা ধরলাম এটা যে তিনটা পার্ট হয়েছে, আমরা ধরলাম এইটা হচ্ছে 3 মিটার, এবং এইটাও 3 মিটার, এবং এইটাও কি 3 মিটার। এবং তুমি দেখো, এই তিনটা অংশ যদি তুমি যোগ করো, মানে এটাকে যদি তুমি যোগ করো, তাহলে কি হবে? আমরা 9 মিটার কিন্তু পাবো, রাইট? তাইলে আমি যদি বলি এই যে একটা অংশ, জাস্ট এতটুকু একটা যে অংশ, এই অংশকে আমি কি বলতে পারি? এই যে সম্পূর্ণ যে 9 মিটার আছে, এটার একটা ভগ্নাংশ, রাইট? আমরা বলছিলাম কোনো কিছুর অংশকে কি বলে? ভগ্নাংশ বলে, রাইট? সো এই অংশটাকে আমরা কি বলতে পারি? যেহেতু আমরা এই লাঠিটাকে আমরা 3 ভাগ করছি, এই জন্য আমাদের এখন হবে 3। আর যেহেতু আমাদের এটা একটা একটা অংশ, এই লাঠিটার 3 ভাগের এক অংশ, দ্যাটস ওয়াই উপরে আমাদের হবে কি? 1। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যখন ভগ্নাংশ পড়ছি তখন কিন্তু আমরা শিখে আসছি ভগ্নাংশতে কি থাকে? একটা হর থাকে আর একটা লব থাকে। তো হর থাকে কোথায়? হর থাকে হচ্ছে নিচে, এবং লব থাকে কোথায়? উপরে। ওকে, সো এইখানে আমাদের লব কি দেখো তো? এখানে আমাদের লব হইছে 1, আর এই হর হইছে কত? 3। তাহলে এই যে 1/3, এটা কি একটা ভগ্নাংশ? ওকে, তাহলে আমাদের ভগ্নাংশ শেখা হয়ে গেল। ওকে, এরপরে আমাদের কি শিখতে হবে? ভগ্নাংশ আসলে কত প্রকার হয়। আমরা ওই ছোটবেলাতে পড়ে আসছি কিন্তু, যে ভগ্নাংশ কত প্রকার, বা কি কি, কোনটা কি ভগ্নাংশ, এরকম আমরা পড়ে আসছি। ওকে, তো ভগ্নাংশ মেইনলি আমাদের যেটা হয়, ভগ্নাংশ হচ্ছে আসলে কত প্রকার? 2 প্রকার। ভগ্নাংশ 2 প্রকার কি কি দেখো। একটা ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। ওকে, প্রকৃত, প্রকৃত ভগ্নাংশ। আরেকটাকে আমরা কি বলতে পারি? একটাকে আমরা বলতে পারি অপ্রকৃত। ওকে, আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি একটু মনে করো। প্রকৃত ভগ্নাংশ কোনটা ছিল? যেটা হইছে আমাদের হর বড় লব ছোট। অর্থাৎ আমাদের হরটা হইছে বড়, মানে নিচেরটা বড় থাকবে। মোট কথা হচ্ছে নিচেরটা বড় থাকবে, উপরেরটা কি থাকবে? ছোট থাকবে। এটাকে আমরা বলছিলাম প্রকৃত ভগ্নাংশ, রাইট? যেমন একটু আগে আমরা লিখছিলাম 1/3, এটা কি আমাদের কি ভগ্নাংশ দেখো তো? উপরেরটা কি? 1 কি ছোট, 3 কি বড়। অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি প্রকৃত ভগ্নাংশ। ওকে, সো এটা হবে আমাদের একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। ওকে, এবার আসো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা তাহলে কি হবে ভাই? এই জিনিসটার উল্টাটা হবে। ওকে, সো এই জিনিসটার উল্টা কেমন হইতে পারে? উপরে হবে বড়, আবার নিচে হবে কি? ছোট। এটার একটা আমরা উদাহরণ নিতে পারি। এটা একটা উদাহরণ নিতে পারি, যেমন এটাকে উল্টাইলে কি হবে? এটাকে উল্টাইলে 3/1, যেটাকে আমরা ডিরেক্টলি 1 লিখতে পারি। এটাও আমাদের কি হবে? এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হতে পারবে। এছাড়া আমরা আরেকটু নিতে পারি, আরেকটা নিতে পারি। যেমন আমরা এখানে নিলাম আমরা 9/7। এটাকে আমরা বলতে পারি কি? একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। এখন সবাই বলতেছো, ভাই ভগ্নাংশ তো আরেকটা ছিল, মিশ্র ভগ্নাংশ, সেটা কই? ওকে, তো মিশ্র ভগ্নাংশটা আমাদের কোথা থেকে আসবে? মিশ্র ভগ্নাংশটা হইছে আমাদের এই অপ্রকৃত ভগ্নাংশের একটা পার্ট। মিশ্র ভগ্নাংশ হইছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশের একটা পার্ট।
যেমন আমরা এরকম করে লিখি, দেখো এরকম আমরা লিখি, রাইট? সো এইটা হচ্ছে আমাদের কি একটা মিশ্র ভগ্নাংশ। সো এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করতে পারি, দেখো আমরা এটাকে যেভাবে করি আর কি, আমরা কি করি, 2 গুণ করি 5 এর সাথে, মানে এইটা গুণ করি আমরা এইটার সাথে, আর উপরে একটা হচ্ছে যোগ করি। তাহলে যোগ করি 3 দুগুণ হচ্ছে 5 দুগুণে কত 10, আর 3 কত হয় আমাদের, নিচে 5 5ই থাকবে, আর উপরে হচ্ছে 10 13। অর্থাৎ এটা দেখো উপরে হয়ে গেছে বড় এবং নিচে হয়েছে কি ছোট। অর্থাৎ এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, ভগ্নাংশ হয়েছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা টাইপ হইলো কেমন, মিশ্র ভগ্নাংশ। ওকে, আমরা চাইলে এই ভগ্নাংশকে আমরা কি করতে পারি, মিশ্র ভগ্নাংশতে রূপান্তর করতে পারি। এগুলো তোমরা ছোটবেলাতে শিখে আসছো, যদি আজকের ক্লাসের জন্য আমাদের এটা খুব একটা কি দরকার নেই, তবে কেউ যদি চাও যে বেসিকটা ভাই ক্লিয়ার করে, একটু ছোটবেলাতে শিখছি এখন ভুলে গেছি, ক্লিয়ার করতে পারো। যেমন আমরা কিভাবে করতে পারি, আমরা যেমন এটা করতে পারি। ওকে, সো এটাকে আমরা ভাগ করলে কত হয়, দেখো এখানে আমাদের একবার যায়, অর্থাৎ এখানে আমাদের ভাগশেষ কত থাকে 2। সো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করতে চাই, দেখো তো এখানে নিচে কত আছে 7, অর্থাৎ তুমি এখানে কত দিবা, 7ই দিবা। ওকে, এখানে কত দিবা, 7ই দিবা। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা যেহেতু উপরে কত ছিল 9, অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি তাহলে, এই যে ভাগফলটা থাকবে, ভাগফলটাকে আমরা সামনে নিয়ে আসবো, এবং আমরা এই যে ভাগশেষ যেটা থাকবে এটাকে আমরা উপরে দিয়ে দেবো। তাহলে দেখো 7 একে 7, আর 2 যোগ করলে কত হয় 9 বেশি। দেখো আমরা আগের ভগ্নাংশটা আবার কি করলাম, ফিরে পেলাম। ওকে, সো এই যে আমাদের একটু আগের কনসেপ্ট আমরা একটু শিখলাম ছোট ক্লাসে, এই কনসেপ্টটা মোটামুটি আমি ধরে নিলাম তোমাদের ম্যাক্সিমাম মানুষেরই ক্লিয়ার এটা। ওকে, এবার আসো, এবার আমরা কথা বলতে পারি, সরি আমি একটু এটা নিয়ে নিই। ওকে, তো সবারই মোটামুটি আমি ধরে নিলাম প্রকৃত অপ্রকৃত এই কনসেপ্টটা মোটামুটি সবার ক্লিয়ার, রাইট? ওকে, আচ্ছা এখানে আমি আরেকটু কথা বলে নিই। তোমরা কোনো একটা ভগ্নাংশ প্রকৃত নাকি অপ্রকৃত এটা কিভাবে সহজে মনে রাখতে পারো, দেখো যদি এরকম দেখো যে এরকম একটা, এখন দেখতে পারো যে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। এটা অবশ্যই কি এটা অপ্রকৃত, এটা অবশ্যই একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা কিভাবে বুঝবা, দেখো এইখানে নিচে আছে কত 7, উপরে আছে কত 9। তো চিন্তা করবা যে ভাই দেখো, এই ও পারে হচ্ছে 7 কেজি, ও মাথার উপরে নিতে পারে কত কেজি, 7 কেজি, কিন্তু ও মাথার উপরে নিচে কয় কেজি, 9 কেজি। তাহলে কি ও তো পারবে না, এটা তো পড়ে যাবে ও। মনে করো ও 7 কেজির একটা বস্তা পানি সর্বোচ্চ, ও মাথার উপরে নিচে 9 কেজির ব্যবসা, তাহলে কি ও পারবে, ও পারবে না। যেহেতু ও পারবে না, এই জন্য হচ্ছে অপ্রকৃত, ঠিক আছে, ও আসলে পারে না। ওকে, আর এটা যদি উল্টা হইতো, মানে এরকম হইতো, তাহলে ও দেখো ও মাথার উপর নিতে পারে কত কেজি, ও মাথার উপর নিতে পারে 9 কেজি, ওর আছে কত কেজি, 7 কেজি, অর্থাৎ ও হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। যারা একদমই বেসিক বোঝো না তারা এইভাবে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা এবার আসো আমরা আবার একটু ভগ্নাংশতে ফিরে আসি, যেহেতু আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে কথা বলবো। ওকে, আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যে এখানে একটা অংশ, এটাকে আমরা কি বলতে পারি, 1/3। এখন এইটা এই পার্টটুকুকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, 3/1 অবশ্যই এটাকে আমরা কি বলতে পারি, 3/1। আবার এই পার্টটুকুকে আমরা কি বলতে পারি, 3/1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3। এখন এই যে প্রত্যেকটা অংশ, এখানে তিনটা অংশ হয়েছে 1/3 1/3 1/3, এই তিনটা অংশকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় আংশিক ভগ্নাংশ। কনসেপ্টটা ক্লিয়ার? আমি আবার একটু বুঝাইতেছি। কোন একটা লাঠি মনে করো তুমি তিনটা ভাগ করছো, তিনটা ভাগ করে আবার কি করলা, তিনটা লাঠিকে আবার এসে জোড়া দিলা। অর্থাৎ তুমি যতগুলো ভাগই করো না কেন, এখানে কয়টা ভাগ করবে এটা ফিক্স না, তুমি যতগুলাই ভাগ করো আবার যদি ওইটাকে মানে জোড়া লাগাও, তো যে অংশগুলোকে তুমি সমষ্টি আকারে লিখলা, যোগ আকারে লিখতে পারলা, তাহলে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলোকে বলবা ওই যে মেইন ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। বুঝতে পারছো? ওকে, সো এটা যদি আমরা একটু যোগ করি, আমরা দেখবো এটা কত হয়ে গেছে, এটা আসলে 1 হয়ে গেছে। কিভাবে দেখো, এখানে 3 এখানে 3 এখানে 3, তিনটা যদি আমরা লসাগু করি কত হবে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 1, এবং 1 কে 1 দ্বারা গুণ করলে 1ই হবে, অর্থাৎ 1 1 1, অর্থাৎ এটা আসে কত 3/3, অর্থাৎ এটা কত আসলো 1। এই যে আমাদের সম্পূর্ণ লাঠিটা কত অংশ ছিল, 1 অংশ। আমরা কিন্তু সেই আগের লাঠিটা পাইলাম। ওকে, তাহলে আংশিক ভগ্নাংশ কি ক্লিয়ার? ওকে, তো আমি ধরে নিলাম তোমাদের আংশিক ভগ্নাংশ কনসেপ্টটা ক্লিয়ার, কারণ ধরেই নিলাম। এবার আমরা দেখতে পারি যে আমাদের এইগুলো তো আমরা শিখলাম কিসের জন্য, আমাদের সংখ্যার জন্য। এগুলো আমরা ছোটবেলাতেও জানতাম, রাইট? আমরা ক্লাস 4 5 এরকম আমরা শিখে আসছি। ওকে, কিন্তু আমরা এখন যে আংশিক ভগ্নাংশ করবো সেটা তো বীজগণিতে, তাহলে সেইখানে আমাদের এরকম প্রকৃত অপ্রকৃত এগুলো তো জানতে হবে, রাইট? ওকে, সো এইবার আমরা শিখবো যে বীজগণিত যদি রাশি থাকে,
বীজগণিতিক রাশি থাকলে কিভাবে আমরা আংশিক ভগ্নাংশটা চিনব, এটা কি প্রকৃত হবে নাকি অপ্রকৃত হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। ওকে, তোমরা অবশ্যই এই চ্যাপ্টার যখন শুরু করছো তখন তোমরা দুইটা কনসেপ্ট শিখে আসছো, একটা হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য, একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। সো ওটা অনেকে ধরলাম শিখে আসছো অথবা শিখে আসো না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট আমরা দেখি আমরা বীজগণিতের ক্ষেত্রে আমরা কিভাবে প্রকৃত ভগ্নাংশটা চিনব। ধরো বীজগণিতের একটা রাশি আছে এরকম, তো এখানে আছে এক্স টু দি পাওয়ার 3, আর এখানে মনে করো আছে এক্স টু দি পাওয়ার মনে করো 5। ঠিক আছে, একদম সহজ করে বলি, এখানে আছে এক্স টু দি পাওয়ার 3 আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 5। তো বীজগণিতের ক্ষেত্রে আমরা প্রকৃত নাকি অপ্রকৃত এটা চিহ্ন কি দিয়ে, আমাদের এই চলকের পাওয়ারটা দিয়ে, অর্থাৎ চলকের ঘাত কত আছে। এখানে চলকে, চলক মানে এক্স ভেরিয়েবল, এক্স এর পাওয়ার আছে কত 3, তাহলে এটা উপরে আছে কত 3 আর এটা আছে কত 5। এখন বলো তো এই সংখ্যাটাকে আমরা কি বলতাম, প্রকৃত ভগ্নাংশ বলতাম নাকি অপ্রকৃত ভগ্নাংশ বলতাম। অবভিয়াসলি এটাকে আমরা কি বলতাম, এটাকে আমরা বলতাম প্রকৃত ভগ্নাংশ, দ্যাটস ওয়াই এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। ওকে, অর্থাৎ আমরা যদি বলি x টু দি পাওয়ার 3 বাই x টু দি পাওয়ার 5, এটা আসলে কি ধরনের ভগ্নাংশ, এটা আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, সো এরপরে আমরা যে উদাহরণটা নিতে পারি, এরপরে যদি আমরা একটু অন্য একটা উদাহরণ নিই, যেমন আমাদের উদাহরণটা হচ্ছে এরকম, এখানে আমরা x টু দি পাওয়ার 3 রাখলাম, এখানে x - 1 রাখলাম, এখানে হচ্ছে x - 2 রাখলাম। এইবার আমি কিভাবে বুঝবো যে এটা আসলে প্রকৃত নাকি অপ্রকৃত। তোমাদের ফার্স্ট কাজ হবে, তোমাদের নিচে দেখবে যে উপরে চলকের সর্বোচ্চ সহগ কত, পাওয়ার কত, কত উপরে আছে 3, তাহলে উপরেটা লিখে ফেলো 3। এবার নিচেরটার পাওয়ার কত, কেউ বলতে পারো, অনেকে বলবে হ্যাঁ 1। এবার দেখো এই x আর এই x যদি আমি গুণ করি, আমরা তো গুণ করতে জানি, এই গুণ করলে এটা কত আসবে ভাই, s স্কয়ার আসবে না, s স্কয়ার আসে পারবে না। তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত হইতে পারবে, পাওয়ার কত হইতে পারবে, মানে জাস্ট তুমি চিন্তা করো, আমাদের অঙ্ক করার জন্য তো আর এগুলো এরকম দরকার নেই। বাট এখানে কত হইতে পারে, এখানে s স্কয়ার হইতে পারে। সো এটা কত হইতে পারে, s স্কয়ার। সো এখানে পাওয়ার হিসেবে আমি কত নিব 2। তাহলে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত, এটা অবশ্যই কি অপ্রকৃত। সো এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যখন অঙ্ক করব তখন আমরা এই ব্যাপারগুলো আরো ডিটেইলস ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখন আমরা যদি আরেকটা কাজ করি, আমি আরেকটা কাজ করতেছি, এবার দেখো, এইটার মধ্যে আমি আরেকটা কাজ করতেছি, উপরে 3 থাকো। আচ্ছা, এইখানে যদি x টু দি পাওয়ার 3 হয়, এখানে যদি x টু দি পাওয়ার 3 হয়, এবার কি হইতাছে দেখো, এখানে x টু দি পাওয়ার 3 আর এখানে আছে x, গুণ করলে কত হবে, x টু দি পাওয়ার 4। উপরে আগে 3 ছিল, এখন হচ্ছে কত 4। দ্যাট মিন্স এটা আমাদের কি হলো, এটা কিন্তু আবার আমাদের প্রকৃত ভগ্নাংশে ফিরে আসলো। ওকে, সো আমরা আশা করব যে বীজগণিতিক রাশির ক্ষেত্রে কিভাবে আমরা প্রকৃত অপ্রকৃত নির্ণয় করব এটাও আমরা শিখে গেছি। ওকে, এইবার আমরা শুরু করতে পারি আংশিক ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো। ঠিক আছে, ওকে। সো আংশিক ভগ্নাংশের আমাদের মোটামুটি, আমি যেভাবে তোমাদের অঙ্কটা করাবো আর কি, আমাদের মোটামুটি 5টা টাইপের অঙ্ক আছে। তো আমি প্রত্যেকটা টাইপ ধরে ধরে করাবো। এন্ড এই ভিডিওতে আমি চেষ্টা করবো হচ্ছে, যেহেতু এই ভিডিওতে অনেক বেশি বেসিক নিয়ে কথাবার্তা বলছি, একদম ছোটবেলা থেকে আমরা শুরু করছি, একদম যে কেউ অঙ্ক পারো না তার জন্য আমরা শুরু করছি। যার কারণে আমি কি করবো, এই চ্যাপ্টারের মধ্যে আমি টাইপ 1টাকে ভালো করে দেখাবো। ওকে, টাইপ 1টাকে আমি ভালো করে দেখাবো। তো এই বেসিক ক্লাসটা করলে এরপরে আমি টাইপ 2 টাইপ 3 একসাথে একটা ভিডিও বানাবো, আর টাইপ 4 এবং টাইপ 5 কে নিয়ে একসাথে একটা ভিডিও বানাবো। মোট 5টা টাইপ আছে, এই 5টা টাইপ যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমাদের জন্য মোর দ্যান এনাফ। এবং তোমরা দেখবে যে টেস্ট পেপারে যতগুলো অঙ্ক আছে সবগুলো কি করতে পারবা, সলভ করতে পারবা। এবং আমি সবচেয়ে সহজ টেকনিকগুলো তোমাদেরকে বলে দিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করবো হচ্ছে টাইপ 1 নিয়ে। ওকে, তো টাইপ 1 এর মধ্যে আমাদের কি কি থাকবে, টাইপ 1। সো টাইপ 1 এর মধ্যে কি কি জিনিস বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝতে পারবো টাইপ 1। ওকে, সো ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কি হবে, ভগ্নাংশটি প্রকৃত হবে, ভগ্নাংশটি প্রকৃত হবে। ওকে, সো ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে ভগ্নাংশটি প্রকৃত হবে। এবং তোমরা সবাই জানো ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কিভাবে বের করে, অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে বের করে। ওকে, আচ্ছা, 2 নম্বরে হইছে হরে উৎপাদকের চলকের ঘাত, চলকের ঘাত 1 হবে।
অর্থাৎ হরে যে উৎপাদকটা থাকবে এই উৎপাদকের ঘাতটা সর্বোচ্চ কি হইতে পারবে 1। কারণ তোমাদের কিছুক্ষণ আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম এরকম x - 1। তা এখানে উৎপাদকের ঘাত চলক কোনটা? চলক হচ্ছে ax, x এর ঘাত কত আছে 1। দ্যাট মিন্স এইরকম হইতে হবে, এখানে 2 অথবা 3 থাকলে হবে না। ওকে, আমরা एग्जांपल দেখলে আরো বেশি বুঝে যাব। ওকে, এরপরে আসো যে উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে না। ঠিক আছে, লিখি হরে উৎপাদকের পুনরাবৃত্তি পুনরাবৃত্তি হবে না। ওকে, তাহলে এই তিনটা যদি বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা বুঝবো কি এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর অঙ্ক। আমরা টাইপ 1টা কেন, মানে এখন বলতে পারো যে ভাই টাইপ 1টা কেন নিতেছেন, টাইপ 2 কেন নিতেছেন, এটা আসলে আমি কিছু বুঝতেছি না। আমরা যখন অঙ্কটা করব তখন আমরা বুঝতে পারবো যে টাইপ 1 কেন, টাইপ 2 কেন। তারপর আমি একটু বলার চেষ্টা করি টাইপ 1 টাইপ 2টা কেন। কারণ আমরা যখন আংশিক ভগ্নাংশ করব তখন আগে আমরা ধরে নিব যে এটা আসলে পার্টটা কিভাবে ভাগ হবে। মানে এর আগে তো আমরা তিনটা ভাগ ধরছিলাম, এখন এটাতে পার্টটা কয়টা ভাগ হবে এটা আমরা আগেই ধরে নেব। এখন আগে আমি ধরবো কিভাবে, এই ধরার একটা রুলস আছে, একটা নিয়ম আছে। সেই নিয়মটা এসে ডিপেন্ড করে কার উপরে? আমাদের এই টাইপগুলোর উপরে। যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে আমরা বলবো এটা টাইপ 1। এবং যদি এই বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে আমরা দেখা যাচ্ছে টাইপ 2 তে যাইতে পারে, টাইপ 3 হইতে পারে, অথবা টাইপ 4 হইতে পারে। ওকে, সো আমরা একটা কাজ করি, আমরা একটা एग्जांपल নিই। ওকে, তোমাদের বইয়ের एग्जांपलটা নিই আমি। জাস্ট বইয়ে যে एग्जांपल 1 আছে ওইটাই নিলাম। মেবি एग्जांपलটা হচ্ছে এরকম যে 5x - 7, তো x - 1 এটা হচ্ছে x - 2। সো এই एग्जांपलটা আমার কি করতে হবে, এটাকে আমার আংশিক ভগ্নাংশে ভাগ করতে হবে। ওকে, সো এইটাকে আমি কিভাবে আংশিক ভগ্নাংশে ভাগ করব? আগে আমার দেখতে হবে এটা কোন টাইপের মধ্যে পড়ছে। ফার্স্টে এটা কি প্রকৃত ভগ্নাংশ কিনা চেক করতে হবে। যেমন উপরে চলক কত x, x এর সর্বোচ্চ পাওয়ার কত 1। আচ্ছা, এবার নিচে চলক কত x আর হচ্ছে x। তাহলে আমি কি বলছিলাম যে এরকম থাকলে এগুলো কি করে নিতে হবে, গুণ করে নিতে হবে। তাহলে এইখানে x এর এই x আর এই x যদি গুণ করি তাহলে আমার নিচে আসছে কত x স্কয়ার, অর্থাৎ এটা আসছে 1/2। অর্থাৎ এটা আমাদের কি ভগ্নাংশ? ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ। ওকে, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা বলতে পারি এটা কি, এটা মানছে। তার মানে এই एग्जांपलটা এক নাম্বার রুলসে টাইপ 1 এর এক নাম্বারটা হইছে ক্লিয়ার। ওকে, এরপরে আমরা যেটা করতে পারি যে হরে উৎপাদকের চলকের ঘাত কত হবে 1 হবে। হরে উৎপাদকের চলকের ঘাত কত হবে 1। এবার হরে যে উৎপাদকটা আছে, এই যে একটা উৎপাদক আর এই যে একটা উৎপাদক, এরা চলক কে x, x এর ঘাত কত 1, এই x এর ঘাত কত 1। দ্যাট মিন্স এখানে চলকের ঘাত কত আছে 1 আছে, 1 এর বেশি নাই। দ্যাট মিন্স এইটাও কি, এটাও স্যাটিসফাইড। ওকে, এরপরে আসো যে হরে উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে না। ভাই পুনরাবৃত্তি ব্যাপারটা আমরা অনেকে হয়তো বুঝতে নাও পারো যে পুনরাবৃত্তি কি। পুনরাবৃত্তি মানে হইছে একটা জিনিস বারবার করা, মানে একটা জিনিসকে দুইবার লেখা। যেমন এইরকম হইতে পারে এখানে x - 1, আবার আমি x - 1 লিখছি। তাহলে একটা জিনিস যেহেতু দুইবার লিখছি, এটা এই ঘটনাটা হচ্ছে পুনরাবৃত্তি। এই সেম জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারি না, x - 1 তার হোল স্কয়ার? বলো তো। অবভিয়াসলি আমরা লিখতে পারি। আমরা জানি s স্কয়ার মানে কি, একটা জিনিসকে দুইবার গুণ আকারে লেখা। তো যার উপরে স্কয়ার আছে তাকে আমি দুইবার কি আকারে লিখলাম, গুণ আকারে লিখলাম। দুইবার লিখলাম অথবা তিনবার লিখলাম, দুইবার তিনবার চারবার যতবার ইচ্ছা ততবার লিখতে পারি। এরকম আমি যদি এরকম উৎপাদকের উপরে যদি পাওয়ার থাকে, তাহলে আমরা বলবো এটা কি হইছে, পুনরাবৃত্তি হইছে। আর যদি পাওয়ার না থাকে তাহলে আমরা কি বলবো, পুনরাবৃত্তি হয়নি। ওকে, সো যেহেতু এখানে কোনো পাওয়ার নাই বা একটা জিনিসও দুইবার দেওয়া নাই, দ্যাট মিন্স এটা কি পুনরাবৃত্তি হবে না। এর মানে হচ্ছে আমাদের এইটা টাইপ 1 এ স্যাটিসফাইড। দেখো তিনটা রুলস কি হইছে, স্যাটিসফাইড হইছে। ওকে, এবার আসো আমরা টাইপ 1টা কেন বললাম। এখন আমি তো অঙ্কটা করব, রাইট? আমি একটু মুছে নেই। তোমরা অবশ্যই যখন এই অঙ্কগুলো যখন করতে যাবা তখন অবশ্যই ক্লাসটা আগে দেখবা খুব মনোযোগ দিয়ে, তারপরে রাফ খাতাতে দুই একটা অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবা। এরপরে তোমাদের নোট খাতাতে সুন্দর করে এই যে আমি যেভাবে লিখে দিচ্ছি এরকম সুন্দর করে নোট করে ফেলবা। তাহলে দেখবা যে তোমরা এগুলো বলতেছো না। বিশেষ করে যারা ক্লাস 9 এ আছো, এখন থেকে যদি নোট করে পড়া শুরু করো তোমাদের ভাই এসএসসি এর বই শেষ হইতে এতদিন লাগে না। ওকে, আর যারা ক্লাস 10 এ আছো তোমাদের তো শর্ট সিলেবাস, তোমাদের এখন শেষ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তারপরে যারা পড়াশোনা একটু পিছিয়ে আছো, যাদের সিলেবাসে একটু গ্যাপ আছে, তারা একটু বেশি করে পড়াশোনা করো। দেখো এসএসসি তে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। ওকে,
আচ্ছা, এখন আমি এটা একটু মুছে দিই, তোমরা এগুলো নোট করার সময় সুন্দর করে লিখে নিবা। ওকে, তো মুছে দিলাম। দেখো আমার এক্সাম্পলটা কি ছিল, এক্সাম্পলটা এটা ছিল। এখন আমি যে কাজটা করব, এখন হচ্ছে আমরা পরীক্ষার খাতাতে কিভাবে অঙ্কটা করব। এতক্ষণ ধরে আমরা যা কিছু দেখে আসলাম, এটা তো আমরা দেখলাম যে এটা আসলে হবে কি হবে না, এটা আমরা কি কোথায় চিন্তা করব, ব্যাকগ্রাউন্ডে চিন্তা করব, অর্থাৎ রাফ খাতাতে করতে পারি, অথবা আমাদের পরীক্ষায় অঙ্কটা করার আগে আমার মাথার মধ্যে এটা কি করতে হবে, প্রসেসিং করতে হবে। ওকে, সো এই অঙ্কটা এখন আমরা খাতাতে কিভাবে লিখবো, এরকম অঙ্ক আসলে তো আমরা বুঝতে পারবো এটা টাইপ 1 এ আসছে, অথবা অঙ্কটা দেখি তো আমি বুঝতে পারবো এটা টাইপ 2, বা অঙ্কটা আসলে তো আমি বুঝতে পারবো এটা টাইপ 3 বা টাইপ 4। ওকে, সো এটা যেহেতু টাইপ 1, আমরা এসে এখান থেকে অঙ্কটা শুরু করি। আমরা এখানে লিখবো হচ্ছে ধরি। ওকে, ধরি, আমরা সবসময় এটা লিখবো ধরি। ওকে, ধরার লেখার পরে আমরা এই যে যে অঙ্কটা দেওয়া থাকবে ভগ্নাংশের এই অঙ্কটা লিখে ফেলবো একদম। ওকে, ওকে, 5x - 7 x - 1 x - 2। ওকে, এটা লেখার পরে আমরা এখানে এরকম তিনটা একটা দাগ দিয়ে দেব। ওকে, সো দাগ দিয়ে দিলাম। এখন দেখো এটা যেহেতু টাইপ 1, তার মানে এখন আমি আংশিক ভগ্নাংশটাকে কিভাবে ভাগ করব এটা হচ্ছে শিখবো। ওকে, টাইপ 1 এর মধ্যে আমরা কিভাবে ভাগ করব, এই যে এখানে যে একটা উৎপাদক আছে এই উৎপাদকটাকে আলাদা ভাগ করব, তার মানে a বাই একটা উৎপাদক x + 1। দেখো একটা উৎপাদক লিখলাম, তারপরে আমরা প্লাস দিয়ে লিখবো, যেহেতু আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটাই কি ছিল, যে কোন ভগ্নাংশের অংশগুলো সমষ্টি আকারে প্রকাশ করাকে কি বলে, আংশিক ভগ্নাংশ বলে। ওই যে আমরা একটা কাঠি দেখেছিলাম 1/3 আকারে সবগুলো কি করছিলাম, যোগ করছিলাম বা সমষ্টি করছিলাম। সো এখানেও আমি সেম কাজটাই করব। এখন আমি দেখো a আর এটাকে আবার আমরা একটা নামকরণ দেব b, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, যে x, সরি এটা কি x প্লাস ছিল না, x প্লাস না x মাইনাস ছিল, সরি মাইনাস হবে, তাহলে এটা হবে x মাইনাস। ওকে, সো এটা আমরা লিখে ফেললাম। এখন যদি আমি আবার বলে দিতেছি, যদি এখানে আরেকটা উৎপাদক থাকতো, ধরো আরেকটা উৎপাদক আছে x - 3, ঠিক আছে, তাহলে আমি কি করতাম, তাইলে আমি এখানে দিতাম যে c বাই x - 3। যদি আরো উৎপাদক থাকতো তাহলে আরো আমি লিখতাম, রাইট। তার মানে কি, টাইপ 1 এ থাকলে তোমরা কিভাবে ভাগ করবা, নিচের উৎপাদকগুলোকে কি দিবা, a বাই উৎপাদক, b বাই একটা আরেকটা উৎপাদক, c বাই একটা উৎপাদক, এভাবে লিখতে থাকবা। ওকে, যেহেতু এটা নাই, তাইলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এতটুকু রেখে দিই। ওকে, এইটাকে আমরা অবশ্যই এখানে আমরা বলবো 1 নং। ওকে, এটাকে আমরা 1 নং দিয়ে দেবো অবশ্যই। এখন আমি যা লিখতেছি এটা তোমরা খাতাতে লিখবা, এইভাবে লিখবা। ওকে, এরপরে লিখবা যে 1 নং এর উভয় পক্ষ কি। ওকে, সো 1 নং এর উভয় পক্ষকে, দেখো এই যে যেই হরটা আছে, আমরা যেই ভগ্নাংশটাকে আমরা কি করব, আংশিক ভগ্নাংশ করব, তার হর দ্বারা হইছে আমরা কি করব, গুণ করব। তাহলে হর আছে কি দেখো, x - 1, একটা কি আছে x - 2, অর্থাৎ এই হরটা দিয়ে আমি উভয় পক্ষকে, এটা আমার আছে কি বাম পক্ষ, এটা আমার ডান পক্ষ, তো উভয়টাকে আমরা কি করব, গুণ করব। ওকে, গুণ করে পাই, গুণ করে পাই। ওকে, এবার দেখো আমরা গুণটা কিভাবে করতে পারি, আমি একটু রাফে দেখাইতেছি। দেখো ভগ্নাংশটা কি ছিল, ভগ্নাংশটা ছিল 5x - 7 x - 1 x - 2। সো এটার সাথে আমরা কত গুণ করব, আমরা বলছি এটা সাথে গুণ করে দিব। তাহলে দেখো x - 1 x - 2। এবার দেখো তো তোমরা, এইটা আর এটা কাটাকাটি হয়, এবং এইটা আর এটা কি হয়, কাটাকাটি হয়। তাহলে আমাদের বাম পক্ষে কোনটা পড়ে থাকে, শুধু 5x - 7, এই জিনিসটা পড়ে থাকে। ওকে, 5x - 7 এই জিনিসটা পড়ে থাকে। দ্যাট মিন্স আমরা এইখানে 5x - 7 লিখব, 5x - 7। ওকে, ওকে, দেন আচ্ছা, এবার আমরা যে কাজটা করতে পারি, যেহেতু আমি এক পক্ষে গুণ করছি, তাহলে আমার এইটাতে এবার গুণ করতে হবে। এবার দেখো আমি যদি a কে গুণ করি, a কে যদি আমি গুণ করি x - 1 ইনটু x - 1 ইনটু মাইনাস হলে কত, x - 2। এবার একটু ইন্টারেস্টিং এ খেয়াল করো, এটা খুব একদম চোখে দেখাতে এগুলো করা যায়, আসলে এত ভাঙে করানো লাগে না। যেহেতু আমি ফার্স্ট তোমাদেরকে করাইতেছি, মানে আমি বলছি একদম যারা দুর্বল আছো, একদম জীবনে মানে এই অঙ্ক দেখোই নাই, তারাও যাতে অঙ্কটা করতে পারো, আমি এইভাবে ক্লাসটা নিচ্ছি, যার কারণে এগুলো আমি খুব ভেঙে ভেঙে দেখেছি। ওকে, এবার দেখো এটা আর এটা যদি আমি কাইটা দিই, তাহলে কি থাকে বলো তো, উপরে ভাই একটা a থাকে, আর এই যে একটা ভগ্নাংশ এটা থেকে যায়, তার মানে a ইনটু x মাইনাস কত থাকে, 2 থাকে। তাহলে আমরা এই জায়গাটাতে এটা লিখবো,
a ইন্টু এক্স মাইনাস টু। ওকে, তো লিখলাম, এটা শেষ হয়ে গেল আমাদের। এবার আসো এক্স মাইনাস টু আমরা লিখে দিলাম। এবার আমরা যে 2 নাম্বারটা করি, এটার সাথে তোমরা অনেকে বলতে পারো ভাই এটা কি হবে, এটা যদি এটার সাথে গুণ করি, দেখো x মাইনাস টু আর x মাইনাস টু বাদ যাবে, তাহলে এই যে x মাইনাস ওয়ান এই b এর সাথে আসলে কি হবে, গুণ হবে। তারপর আমি একটু করে দিতেছি, যারা একদমই বুঝবা না প্রথম দিকে একটু নিজেরা নিজেরা করবা, দেন পরে এগুলো চোখে দেখাতে করা যাবে। ওকে, সো এটার সাথে সরি ছিল আমাদের x মাইনাস টু x মাইনাস ওয়ান ইন্টু এসে কত x মাইনাস টু। ওকে, এবার দেখো এইটার এটা বাদ যায়, তাহলে আমাদের কোনটা থাকে, এই পার্টটা থাকে আর এসে এই পার্টটা থাকে। সো এটাকে আমরা কি দিয়ে লিখবো, যোগ দিয়ে লিখবো b ইনটু x মাইনাস 1। ওকে, সো এবার আমি তোমাদের এটার একটু শর্টকাটটা বলে দিই। দেখো আমাদের অলওয়েজ যখন ভগ্নাংশ আমরা করব, আমরা কি করব, এই যে নিচে যে হরটা থাকবে, হর দিয়ে আমরা কি করব, অলওয়েজ উপরেটাকে আমরা উভয় পক্ষকে আমরা গুণ করব। যেহেতু আমরা উভয় পক্ষকে গুণ করব, তাহলে অলওয়েজ আমরা এই পাশের যেটা লব থাকবে এটাকে আমরা এই পাশে পাবো, এটাকে আমরা এখানে পাবো। ওকে, এবং এইখানে যখন আসবা, এখানে তুমি আমরা যেটা পাবা নিচেটা লাগবে না, জাস্ট উপরের যেটা থাকবে এটা এই পাশে লিখে দেবা, এত চিন্তা ভাবনা করার দরকার নেই, তোমরা জাস্ট দেখতে পারো কিভাবে কাটাকাটি হয়ে যায়। আর এইখানে যদি আসো, দেখো এটা নিচে কি আছে, x-1, আর এইখানে ছিল কি x-1, তাহলে x-1 টা বাদ যাবে, তার মানে এর জন্য থাকবে কোনটা, মানে এইটা তো বাদ যাবে, এইটা আর এটা তো একই রকম, এটা বাদ যাবে, বাদ বাকি যতটা থাকে ততটা হচ্ছে গুণাকারে থাকবে। তো এখানে বাকি থাকে কোনটা, x-2, এর জন্য এখানে এর সাথে x-2, ওই দেখো x-2 বাদ যাবে, তাহলে এর সাথে কি বি, এই বি এর সাথে কি হবে, x-1 হবে। ওকে, সো এটাকে তোমরা 3 নং ইকুয়েশন দিবা, বুঝতে পারছো? এটাকে আমরা কত নং ইকুয়েশন দেব, 3 নং। এবার আসো, এখানে আমাদের সহগ সমীকরণ করতে হবে না, সো একটা ইকুয়েশন কম হবে আমাদের। সো এবার আমরা আমাদের উদ্দেশ্যটা কি এবার বলি। আংশিক ভগ্নাংশের জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে a এবং b এর মানগুলো বের করা। a ইকুয়াল হোয়াট, b ইকুয়াল হোয়াট, অর্থাৎ a b এর মানগুলো যদি পাই যাই, আমি জানি যদি a এর b এর মান কত, এবং এগুলো যদি আমি 1 নং ইকুয়েশন নাম্বার 1 এ যদি আমি পুট করে দিই, তাহলে আমার সেই কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ পেয়ে যাব। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যখন টাইপ নিয়ে কথা বলতেছিলাম তখন আমরা বলছিলাম যে আমরা ধরে নিব, এই যে ধরে নিছি যে আংশিক ভগ্নাংশটা কেমন হবে, আংশিক ভগ্নাংশটা কিন্তু এক্স্যাক্টলি এমনই হবে, কিন্তু আমরা জানি না এর মান কত হবে, বি এর মান কত হবে। এই এর মান বি এর মান বের করার জন্য আমরা এতগুলো প্রসেস করতেছি, এতগুলো প্রসেস না অবশ্য, খুবই কম, এমন খুবই সহজ এগুলো, খুবই ইজি। আচ্ছা, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমরা আংশিক ভগ্নাংশ তোমাদের অনেক কাজে লাগবে, তোমরা যখন ইন্টারমিডিয়েট বা হায়ার লেভেলে যখন পড়াশোনা করতে যাবা, তোমার সব জায়গাতে এই কনসেপ্টটা কাজে লাগবে। ওকে, আচ্ছা, এবার আমরা এর মান বি এর মান বের করি। এখন কোন টেকনিকে আমরা বের করতে পারি, আমরা একটু খেয়াল করি, এই 3 নাম্বার ইকুয়েশনটার মধ্যে, 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে x-2 আছে, এখানে x-1 আছে। এখন তুমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো, তোমার যদি ভাই মন চায় এটা নিয়ে কাজ করতে পারো, এটা নিয়ে আগে কাজ করতে পারো। আমার উদ্দেশ্য হয়েছে গিয়ে a অথবা b যে কোনো একটা মান আগে বের করতে পারলেই হয়েছে। এখন কিভাবে বের করবে, টেকনিক্যালি দেখো, এইখানে ভাই দেখো, আমি মনে করো এর মান বের করবো, এখানে টেকনিক্যালি এই জিনিসটা দেখো, এই যে x-1, এইখানে কত বসাইলে এই টোটাল টার্মটা জিরো হয়ে যায়, মানে এটা জিরো হয়ে যাবে কত বসাইলে, তাহলে আমরা কি হবে, x-1 ইকুয়াল 0, তাহলে x এর মান কত বসাইলে এটা 0 হবে, 1। দেখো x এর মান যদি এখানে আমি 1 বসাই, দ্যাট মিন্স এরকম আর কি, তোমাদের একটু বুঝিয়ে দেই, এই x এর পরিবর্তে কত বসাবো, 1। তাই x এর পরিবর্তে 1 কেন বসাবো, এটা কিন্তু দেখো এই উৎপাদকটা সমান সমান কত, 0, তাহলে এটা ওই পাশে গেলে কি হয়ে যায়, পজিটিভ, এজন্যই 1। তাহলে এটা যদি 1 বসাই, তাহলে এটা কি হয়ে যাবে, বলো, b ইনটু 0। এবং আমরা জানি কোনো কিছুর সাথে যদি 0 কে গুণ করা হয়, ওই টোটাল টার্মটা আলটিমেটলি কত হয়ে যায়, 0 হয়ে যায়। দ্যাট মিন্স এটা আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, সো আমরা এই কাজটা এখন করব। সো এটা আমরা কিভাবে লিখব, আমরা লিখব যে 3 নং এ x ইকুয়াল 1 বসিয়ে, যে 3 নং এ x ইকুয়াল 1 বসিয়ে, ওকে, x ইকুয়াল 1 বসিয়ে, বসিয়ে পাই লিখতে পারো, বসিয়ে পাই। ওকে, তাহলে x ইকুয়াল 1 বসাইলাম। এবার দেখো, যেহেতু 3 নং এ x ইকুয়াল 1 বসাবো, এখানে যতটা x আছে, এই যে একটা x আছে, এই যে x আছে, এই যে x আছে, সব জায়গাতে আমরা কত বসাবো, 1 ই বসাবো। ওকে, সো আমি এই পাশে 1 টা বসাই, দেখো 5 সাথে হচ্ছে x, তাহলে গুণ হবে 1, মাইনাস হচ্ছে 7। ওকে, এবার দেখো এখানে a,
তারপর আমরা কি বলতে পারি, x এর পরিবর্তে 1 মাইনাস কত 2 প্লাস b 1 মাইনাস কত 1। এবার একটু ক্যালকুলেশন করি। আচ্ছা তোমাদের বেসিক্যালি এখানে আসলে ক্যালকুলেশন এতটুকু করার দরকার নেই, তোমরা এটা বুঝতে পারছো এটা আসলে কি হবে, মুখে মুখে ক্যালকুলেশন করা যাইতে চাইলেই। সো এইখানে আমরা দিব বা, ওকে এখানে যেহেতু আমাদের ইকুইভ্যালেন্ট চিহ্ন আছে সো আমাদের হবে বা। সো এখানে আমাদের কত হয় 5 মাইনাস 7, এখানে আমাদের এটা কি হয়ে যায় দেখো, একটা প্লাসের 1, একটা প্লাসের 1 আর দুইটা হইছে মাইনাসের 1। দুইটাকে আমরা করলে কি হবে, দুইটাকে বিয়োগ করতে হবে, আমাদের এই প্লাস আর মাইনাস থাকলে আসলে কি করতে হয়, বিয়োগ করে দিতে হয়। তো বিয়োগ করলে কত হবে মাইনাসের 1, অর্থাৎ যে হইছে বড় তার চিহ্নটা হয় এখানে 2 বড়, এজন্য 2 এর চিহ্নটা হবে। আমি একদম ভাঙা ভাঙা বুঝাইতেছি, যারা ভাই যোগ বিয়োগও পারো না তারও পারো, ঠিক আছে। ওকে, তো এটা আসলে কি হইতেছে, এখানে একটা হচ্ছে প্লাসের 1 আর দুইটা হচ্ছে মাইনাসের 1, দ্যাট মিন্স একটা মাইনাস 1 থাকতেছে, আর মাইনাস 1 এর সাথে গুণ করলে কি হবে মাইনাস a। ওকে, প্লাস এই পাশে কি হইতেছে b ইনটু হইতেছে কত দেখো 1 মাইনাস 1 ইনটু কত 0। ওকে, সো এবার একটু দেখো যে এখানে আছে প্লাস আছে 5 আর হচ্ছে 7, তো আমরা জানি প্লাস আর মাইনাস থাকলে মাইনাস করতে হয়। তো 5 থেকে যদি 7 যায় তাহলে হবে 2, যেহেতু 7 বড় এবং 7 এর চিহ্ন হচ্ছে মাইনাস, এর জন্য কি হবে মাইনাস হবে। ওকে, এবার দেখো এই দুইটাকে গুণ করলে আলটিমেটলি কত হয়ে যায় 0, তার মানে মাইনাস এ। এবং এটাকে আমরা বলতে পারি দেখো, এটাকে আমরা কি বলতে পারি যে মাইনাস 1, এখানে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিতে পারি, অথবা মাইনাস 1 যদি গুণ করে দেই তাহলে এটা কি হবে a ইকুয়াল 2, a ইকুয়াল কত আসছে 2 আসছে। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম, এর মান আমরা কত পেলাম, আমি একটু সাইডে লিখে রাখি, এর মান আমি পেলাম হচ্ছে 2। ওকে, তো আশা করি এতটুকু ব্যাপার সবাই বুঝতে পারছো। ওকে, এটা বুঝতে পারলে এখন তুমি দ্বিতীয়টা নিজে নিজে করতে পারবে চাইলে, আমি দ্বিতীয়টা একটু তাড়াতাড়ি করবো, তো এটা চাইলে তোমার নিজে নিজে করে ফেলতে পারবে। ওকে, তো আমি একটু মুছে দিচ্ছি। ওকে, আমার দরকার নাই। তো ওকে, আচ্ছা এটা মুছে দিই। এইবার দেখো x এর মান আমাদের কত বসাইতে হবে, আমাদের উৎপাদক কি বলে, উৎপাদক আমাদের বলতেছে, আমি যদি দেখো আমি এটাকে 0 বানাইছিলাম এর আগে, আমি এটাকে 0 বানাইছি, এবার আমার 0 বানাইতে হবে এটাকে। তো এটাকে যদি 0 বানাইতে চাই তাহলে x এর মান কত বসাইতে হবে, x এর মান হইছে আসলে কত বসাইতে হবে 2, 2 বসালে কিন্তু 0 হয়ে যায়। দেখো আমি 2 বসাবো, তাহলে x ইকুয়াল কত বসাবো 2 বসাবো। ওকে, যদি আমি 2 বসাই দেখো 5 ইনটু যদি 2 হয়, আমি লিখে দিতেছি 5 ইনটু 2 মাইনাস 7 ইকুয়াল, এখানে যদি আমরা 2 বসাই আলটিমেটলি কত হবে a ইনটু 0, লিখতেছি না। আর এইখানে যদি আমরা 2 বসাই তাহলে দেখো 2 মাইনাস 1, দ্যাট মিন্স এখানে যদি আমরা অঙ্কটা করে ফেলি, এখানে হচ্ছে 10, দেখো এই পার্টটাতে আমাদের কত আসে 10 মাইনাস 7। ওকে, এটা আমাদের 0 হয়ে যায়, 0 লেখার দরকার নাই, এখানে 2 মাইনাস 1 তার মানে কত হয় এবার 1, দেখো এবার কিন্তু 2 প্লাস, তাহলে 1, 1 এর সাথে b গুণ করলে আলটিমেটলি কত আসে b। সো এইখান থেকে আমরা বলতে পারি যে b ইকুয়াল, দেখো 10 থেকে 7 গেলে কত হয় 3, দ্যাট মিন্স b ইকুয়াল আমি কত পাইলাম 3। এই তো আমার উদ্দেশ্য শেষ। আমাদের উদ্দেশ্য ছিল এ আর বি এর মান বের করা, এ আর বি এর মান বের করে ফেলছি, অঙ্ক আমাদের শেষ। তাহলে আমাদের কি হবে, এখন অঙ্ক শেষ। আচ্ছা এখানে তো আমি একটু মুছে দিই, তোমার বোর্ডে জায়গা নেই। ওকে, এবার আমরা আংশিক ভগ্নাংশটা লিখে ফেলবো, যে আংশিক ভগ্নাংশ আসলে কত হবে, কোনটা হবে। Okay, তোমরা সেম এইভাবেই লিখবা। তো আংশিক ভগ্নাংশটা আমাদের কত হবে, আমরা লিখবো a ইকুয়াল কত পাইলাম 2 ও b ইকুয়াল 3, এক নং এ বসিয়ে পাই, এক নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই। ওকে, এক নং এ বসে। সো এক নং এ বসালে আমরা কি হবে দেখো, এক নং এ যেটা আছে এটা আমরা লিখে ফেলবো যে 5x 7, দেন আমাদের x 1, x 2। ওকে, এরপর আমাদের a এর মান কত, এর মান কত 2, এর মান 2, x 1 প্লাস b এর মান আমাদের কত 3, অর্থাৎ এটা হবে কত x 2। তাহলে এটি আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। ওকে, সো এটাই তোমরা লিখে দিবা যে অতএব এটি নির্ণয় আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। ওকে, সো এই তো অ্যান্সার শেষ। দেখো কত সহজ, কত সহজ।
ঠিক আছে। তো এটা আমাদের টাইপ 1 ছিল, এবং এটা সেম ব্যাপার হচ্ছে টাইপ 1টি আসলে অনেক বেশি সহজ, টাইপ 2টা হয়তো একটু অন্যরকম হইতে পারে, জাস্ট একটু ডিফারেন্স, অত বেশি কঠিন না। তারপর টাইপ 3টা একটু অন্যরকম। ঠিক আছে। তো আমাদের টাইপ 1 আর টাইপ 2 পারি, টাইপ 1 আর টাইপ 2 যদি আমরা পারি ভালো মতো, তাহলে 3 4 5 আমরা সবগুলোই পারবো। ওকে। সো আমি আবার একটু রিকভার করতেছি, যেহেতু আমরা রিক্যাপ করতেছি যে কোথায় আমাদের কি হবে। আমাদের টাইপ 1 এর মধ্যে কি হয়েছিল, যে ভগ্নাংশটি প্রকৃত হবে, হরে চলকের ঘাতটা কত হইতে হবে, 1 হইতে হবে, সর্বোচ্চ 1 হইতে পারবে, এবং উৎপাদকের কোনো পুনরাবৃত্তি থাকবে না। তখন আমরা আংশিক ভগ্নাংশটাকে কিভাবে ভাগ করব, আমরা এ বাই ওই উৎপাদক, একটা উৎপাদক লিখবো, বি বাই উৎপাদকটা লিখবো, এবং এই জিনিসটা লেখার জন্য আসলে আমরা টাইপ 1টা করছি। এটা আমরা টাইপ 1 ভাগ করছি শুধুমাত্র এই জিনিসটা ভাগ করার জন্য। এরপরে আমি যতগুলো ক্যালকুলেশন কাজগুলো করছি, এগুলো প্রত্যেকটা টাইপের জন্য সেম, শুধু একটা টাইপে গিয়ে হয়তো একটু গরমিল হবে। সেটা হচ্ছে আমরা আরেকটা নতুন কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে সহগ সমীকৃত। ঠিক আছে। আমরা চাইলে এই অঙ্কটাকে সহগ সমীকৃত করে সমাধান করতে পারতাম, কিন্তু সহগ সমীকৃত যেহেতু একটু ভেজাল লাগে অনেক স্টুডেন্টের, তো এটা যেহেতু সহজে আমরা করে ফেলতে পারি, একদম সহজে আমরা ক্যালকুলেশন করে এটা আমরা এ আর বি এর মান বের করে ফেলতে পারি, এজন্য এই টাইপগুলোতে আমাদের সহগ সমীকৃত করা দরকার নেই। ওকে। সো আমি আবার একটু দেখি যে আমরা কি করব। আমরা সে এরকম করে ভাগ করব, আগে ভাগ করার পরে আমরা কি করব, এই হরটা দিয়া উভয় পক্ষকে গুণ করব, অবশ্যই গুণ। অনেক স্টুডেন্ট এই জায়গাতে এসে ভাগ লেখে, মানে ভুলে যায় আসলে কি করবে, ভাগ করবে নাকি গুণ করে। এখানে অঙ্কটা ঠিকই লেখে, বাট এখানে লেখে ফেলে ভাগ করে পাই। আসলে ভাই ভাগ না, এটা আসলে কি হবে, গুণ করে। সো গুণ যদি করি তাহলে আমরা এখানে একটা ভগ্নাংশ পাই। তো এখানে আমরা এরকম পাই আর কি, 5x - 7। দেখো এটা অনেক ইজিলি লেখা যায়। এই পার্টটা আমরা লিখবই না, উপরেরটা লিখবো। তারপরে আমাদের এইখানে যেটা আছে এটা বাদ যাবে, তার মানে এখানে কি আছে, x - 2। এখানে যদি আরেকটা থাকতো তাহলে আমরা লিখতাম x - 3। ঠিক আছে। আর এটা কি হবে, b, তাহলে এটা বাদ যাবে, এটা লিখবো না। তাহলে লিখবো কোনটা, এটা ইয়াটা আছে কি অপোজিটে, সো এটা। সো এইভাবে আমরা লিখবো। দেন এইখানে আমরা এসে কি করব, এখানে আমরা চেষ্টা করব যে এখানে কত বসাইলে, যে এখানে কত বসাইলে এই মানগুলো জিরো আনানো যায়, মানে এই টোটাল টার্মটাকে জিরো আনানো যায়। তাহলে x এর মান আমরা যদি দেখি যে x মাইনাস এখানে 2 আছে, এখানে যদি x - 3 থাকতো তাহলে আমরা কত বসাইতাম, 3। যদি এখানে x - 3 না থেকে +3 থাকতো তাহলে x এর মান কত বসানো লাগতো, -2। ঠিক আছে। আর এই পাঁচটা তো আমাদের সেম কথা, এখানে যদি আমরা জিরো বানাই ফেলি তাহলে আমরা বি এর মান পেয়ে যেতেছি, আবার এইখানে যদি আমরা জিরো বানাইতেছি তাহলে আমরা এ এর মান পেয়ে যেতেছি। তাই আমাদের উদ্দেশ্য ছিল আসলে এ আর বি এর মান বের করা। এ আর বি এর মান পেয়ে গেছি, দেন আমরা এটা কি করব, এক নং এটাকে আমরা পুট করে দিব, দেন আমাদের কি হবে, আমাদের আংশিক ভগ্নাংশ কমপ্লিট হয়ে যাবে। ওকে। তো আশা করি যে তোমাদের এই ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে। আর যারা একদমই কনসেপ্ট বুঝো না, যারা হয়তো অঙ্ক একটু পারো, মানে মোটামুটি বুঝো বা একটু অ্যাডভান্স লেভেল পারো, তাদের কাছে এই ক্লাসটা বোরিং লাগতে পারে, কারণ আমি একদম সবকিছু ভেঙে ভেঙে দেখেছি। অনেকে মনে হতে পারে ভাই টাইম ওয়েস্টিং, এত বেশি বড় ক্লাস করা দরকার ছিল না, আমরা তো এটা আগেই জানি। ঠিক আছে। তারপরেও যারা ধৈর্য ধরে দেখছো সবাইকে ধন্যবাদ, এবং আমরা পরবর্তী ক্লাসগুলো একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের আংশিক ভগ্নাংশের উপরে সব ধরনের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি এখন থেকে চেষ্টা করবো যে প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসির সবগুলাই যে টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো, এই টপিকগুলোর বেসিকগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য, যে এখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি কনফিউশন থাকে, এগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। বিশেষ করে এসএসসির টপিকগুলা, এসএসসির যারা আমাদের গ্রামের স্টুডেন্টরা আছে, যারা আসলে খুব ভালো একটা কি বলা যায় ক্লাস পায় না, অনেক সময় দেখা যায় যে তারা অনেক কনফিউশন বলে কিভাবে করবে, বিশেষ করে আমার গ্রামের আর কি, আমার স্কুলের। সো বেসিক্যালি ওদের জন্য আসলে ভিডিওগুলো বানানো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাসগুলো উপকৃত হইলে সবাই ভাইকে জানাও। ঠিক আছে। কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।